আসতে কত দেরি হবে বলতে পারো? বাড়ি দেরি হবে কেন? ছবি আঁকতে হবে না? ও বোধহয় একটা সিগারেট আনতে গেছে। তুমি একটু ঘরে বসো। এই গীতা আয় না, বসো, চল। চিনতে পারলে না তো মনিতা? আর চিনবেই বা কি করে? সেই তো একবার দেখেছো, তা আবার ফ্রক পরা। আমি তোমার মাস্তুতো বোন শান্তি। আমার মাস্তুতো বোন শান্তি? মনে নেই? সেই একবার গিয়েছিল আমাদের ওখানে, বাবা তখন এলাহাবাদের সেকেন্ড মাস্টার। কবেকার কথা, প্রায় বছর 10 হবে, তাই না?
বাবা মারা যাবার পর আমরা গায়ে এসেছি, তাও প্রায় 3 বছর হলো। এর মধ্যে একবারও গায়ে তোমার পা দিতে দেখলাম না। এই না মার চিঠি। একা একা অচেনা জায়গায় আসতে যে আমার ভয় হতো। তোমার ঠিকানা যদি খুঁজে না পেতাম তাহলে আমি কি বিপদে পড়তে তো বলো তো। হাঁ করে মার দিকে চেয়ে দেখছো কি? চিঠিটা পড়ো। হ্যাঁ হ্যাঁ পড়ছি। মৃত্যুর পর ছেলেকে আমি যে কি পদে পড়িয়াছি তাহা শুধু ভগবানই জানে। তুমিও আমাদের অবস্থা জানো। এমন কেহ নাই যাহার কাছে বিপদে আপদে গিয়া হাত পাতিতে পারি। তাই নিতান্ত নিরুপায় হইয়াই আজ শান্তিকে কলিকাতায় চাকরি করিতে পাঠাইতেছি। শান্তিকে তাহার জ্যাঠাইমার হাত হইতে রক্ষা করিতে পারিব না মানে? মানে জ্যাঠাইমার ভাইয়ের এক সম্বন্ধী আছে, তিনি আগেও বিয়ে করেছিলেন, তার 4-5টা ছেলে মেয়ে আছে। তার সঙ্গে আমার বিয়ে দিয়ে সেখানে সবাইকে পাঠাবার জ্যাঠাইমা ব্যবস্থা করেছে। বিয়ের পর আমাদের সংসারের সমস্ত ভার নেবে এমন ব্যবস্থা ঠিক হয়েছে। কিন্তু তুমি বলো মনিতা, নিপু থেকে সেই লোক নিজের মা মারা ছেলেগুলোর দিকে যে একবার ফিরে তাকায় না, সে নেবে ভার আমাদের। এ শুধু আমাদের পিঠে ছাড়া করার মতলব। তুমি বিশ্বাস করো মনিতা, সত্যি যদি এতে কোনো সুরাহা হতো, নিপু থেকে বিয়ে করতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমি জানি এ শুধু আমাদের সরিয়ে দিয়ে ভিটেটা দখল করে নেবার জন্য। একবার ভিটে ছেড়ে গেলে আর যে সেখানে কোনোদিন ফিরে যেতে পারবো না মনিতা। সংসারের ভার ভাবনা মাই এতদিন বয়ে এসেছে, কিন্তু সংসারের এই কষ্ট, মেয়ের বিয়ের ভাবনা, তার উপরে জ্যাঠাইমার অত্যাচার, এইসব ভেবে ভেবে মা আজ শয্যা নিয়েছে। ভাই বোনদের মধ্যে আমিই বড়, আয় পাশ করেছি, একটা কিছু জোগাড় করতে পারলে তবেই উপায় হয়। জোগাড়ও করেছিলাম একটা চাকরি, কিন্তু মার ভাইকে অসুস্থ অবস্থা ফেলে আসতে মন কিছুতেই সরল না। তার উপরে জ্যাঠাইমা আবার কাল টাকা দেখার ব্যবস্থা করেছেন। কাল আমার টাকা দেখা, তাই আমি পালিয়ে এসেছি। ভরসা ছিল চাকরিটা, কিন্তু এমনই অদৃষ্ট আমার, দেরি করে আসার ফলে তারা অন্য লোক নিয়ে নিয়েছে। তবে তারাই দয়া করে একটা কাজের খবর দিয়েছেন, কাল সকালে ওদের সঙ্গে দেখা করতে। ও বাবা, 12টা বাজলো যে। আর না মনিতা, এবার যদি শুয়ে না পড়ি কাল সকালে উঠতে পারবো না, আবার দেরির জন্য চাকরিটা খোয়াতে হবে। সারাটা পথ হেঁটে এত ক্লান্ত লাগছে আমার। বাস থেকে অনেক আগেই নেমে পড়েছিলে বুঝি? না মনিতা, বাসে উঠবার সাহস হলো না। তোমার ঠিকানা যদি খুঁজে না পেত আবার তো সে ফিরে যেতে হতো। বাস ভাড়া, ট্রেন ভাড়া, অনেক পয়সা, তাই সারাটা পথ হেঁটেই এসেছি। তাই জন্যই হাওড়া স্টেশন থেকে এখানে অব্দি তুমি হেঁটে এলে? তোমার সঙ্গে আর আমি বকবক করতে পারি না। কোথায় শোভা বলো দেখিনি? আমি কিন্তু এই কোচটাতে শুয়ে পড়তে পারি না না, কোচটাতে না, তুমি বরঞ্চ এই বিছনাটাতে শুয়ে পড়ো। আচ্ছা। মনিতা, ও মনিতা, সারা রাত্রি এই খালি মেঝেতে শুয়ে কাটিয়েছো? তুমি কি বলো তো? তারপর অসুখ বিসুখ করলে লোকে যে আমাকেই দুষবে। ও আমার অভ্যাস আছে, কিন্তু এত সকালে কোথায় বেরোচ্ছে? মানে বেরোনো হচ্ছে চাকরির খোঁজে বুঝি? হ্যাঁ, নইলে হয়তো আর কেউ আমার আগে এসে চাকরিটা নিয়ে নেবে। এই তো সবে ভোর হলো, এখনো যে কারো ঘুমই ভাঙেনি। ওকে, আমি অপেক্ষা করবো। এই চাকরিটা না পেলে আমার যে কোনো উপায় নেই বলি। বাহ, তোমার দেখছি সব থেকে খেয়াল আছে। সাত সকালে চায়ের ব্যবস্থা করে রেখেছো। অবশ্য চা আমি সেরকম কিছু খাই না, কিন্তু কালকে অতটা পথ হাঁটা আর দুশ্চিন্তার পর এই চাটা আমার প্রয়োজন ছিল। বাহ, কি হাত পা গুটিয়ে বসে রইলে যে? ও, 10টা না বাজলে বুঝি বাবুর ঘুম ভাঙে না? আচ্ছা ছেলে লোক তুমি। আচ্ছা, আমি এখন চলি, এসে বোঝাপড়া হবে এখন। আর শোনো, আমার ফিরতে দেরি হলে তুমি যেন আবার বসে থেকো না।